প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অবস্থান্তর ধাতুর তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে অবস্থান্তর ধাতুর পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শনের কারণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে ধাতুর জারণ অবস্থা বলতে আমরা এটাই বুঝি যে ধাতব পরমাণু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করার পরে সংশ্লিষ্ট ধাতু যে চার্জ বা আধানগ্রস্ত হয় সেটি হচ্ছে ওই ধাতব পরমাণুর জারণ অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে অবস্থান্তর ধাতু পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় কেন? অর্থাৎ পরিবর্তনশীল জারণ অবস্থা বলতে আমরা এটাই বুঝি যাদের একাধিক জারণ অবস্থা রয়েছে সেটা কেন হচ্ছে। এখানে তোমরা লক্ষ্য করো যে অবস্থান্তর ধাতুর যে যোজ্যতা স্তরের যে ইলেকট্রন সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন অবস্থান্তর ধাতুর এই যে এনএস অরবিটালে যে এক থেকে দুটি ইলেকট্রন থাকে, এই দুটি ইলেকট্রন অপসারিত হয়ে যাওয়ার পরে যে ধাতব আয়নের ইলেকট্রোন্যাস থাকে সেই ধাতব আয়নের ইলেকট্রোন্যাসের ডি অরবিটালটি অসম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার জন্য এখানে এই ইলেকট্রোন্যাসটি স্থিতিশীল নয়। আর স্থিতিশীল না থাকার জন্য স্থিতিশীলতা অর্জনের জন্য পরবর্তীতে সেখান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। এছাড়াও আমরা এই বিষয়টাও লক্ষ্য করতে পারি যে এই যে n-1d এবং ns অরবিটালের মধ্যকার যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্য এর পূর্ববর্তী যে n-1s এবং n-1p এই দুটি অরবিটালের মধ্যকার শক্তির পার্থক্যের চেয়েও এই শক্তির পার্থক্যটা খুবই কম হওয়ার কারণে এই ns অরবিটাল থেকে ইলেকট্রন অপসারিত হয়ে যাওয়ার পরেও ইলেকট্রন পর্যায়ক্রমে অপসারিত হওয়ার সুযোগ লাভ করে। আর এজন্যই অবস্থান্তর ধাতুসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে প্রথম অবস্থান্তর সিরিজের 8টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস, এবং তাদের জারণ অবস্থা নিচে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কালো কালি চিহ্নিত যে জারণ অবস্থাগুলো, এগুলো দিয়ে স্থিতিশীল জারণ অবস্থা বোঝানো হয়েছে, আর যেগুলো লাল কালি দিয়ে লেখা আছে এগুলো হচ্ছে তাদের অস্থায়ী জারণ অবস্থা প্রকাশ করা হয়েছে। আমি এখান থেকে দুটি মৌলের ইলেকট্রন লিখে তোমাদের কেন স্থায়ী এবং কেন অস্থায়ী সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখো আয়রনের ইলেকট্রন নেসটা আমি লিখছি। এখানে দেখো যে আয়রনের হচ্ছে 26, অর্থাৎ আর্গন পর্যন্ত হচ্ছে 18, এরপরে হচ্ছে 3d6 আর হচ্ছে 4s2। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রোন্যাস। এখান থেকে যখন আমরা Fe2+ লিখব তখন তার ইলেকট্রোন্যাসটি হচ্ছে 3d6। দেখতে পাচ্ছ যে ফেরাস আয়নের ইলেকট্রোন্যাসে দেখা যাচ্ছে যে 4s অরবিটাল থেকে দুটি ইলেকট্রন অপসারিত হয়ে যাওয়ার পরে যে ইলেকট্রন বিন্যাসটি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু স্থিতিশীল না। আর স্থিতিশীল না হওয়ার জন্য পরবর্তীতে স্থিতিশীলতা অর্জনের জন্য এখান থেকে আরও একটি ইলেকট্রন অপসারিত হয়ে এখানে 3d5 হয়েছে। তাহলে বুঝতে পারতেছ যে এখানে ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে আর এটা হচ্ছে অসম্পূর্ণ অবস্থায় আছে, যে কারণে এই ফেরাস আয়নের চাইতে কিন্তু ফেরিক আয়নের স্থিতিশীলতা বেশি। আর এজন্যই যেহেতু এখানে জারণ মান আছে 3+, এই জন্যই কিন্তু যদিও দুটি স্থিতিশীল কিন্তু তুলনামূলকভাবে অধিক স্থিতিশীল হচ্ছে আয়রনের এই যে 3 যে জারণ অবস্থা, এই 3 জারণ অবস্থা আয়রনের অধিক স্থিতিশীল। এরপরে দেখো আমরা কপার আয়নের ইলেকট্রোন্যাসটি লিখতেছি। এখানে লক্ষ্য করো কপারের ক্ষেত্রে দেখো কপার হচ্ছে তোমরা জানো যে 29, এখানে হচ্ছে আর্গন, আর এখানে হচ্ছে থাকে 3d10 আর হচ্ছে 4s1। আর কপার প্লাস এর ক্ষেত্রে যেটা হয় 3d10, আর কপার যদি 2+ হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে 3d9। এখন কিন্তু আগে যে আমি আয়রনেরটা বুঝলাম সেটার সাথে যদি আমরা তুলনা করি সেই ক্ষেত্রে মনে হচ্ছে কিন্তু
যে কিউপ্রাস অর্থাৎ কপার যে শুধু প্লাস, এই প্লাস আয়নের ইলেকট্রনিকটি অধিক স্থিতিশীল, কারণ এখানে কিন্তু পূর্ণ আছে, আর এইটা হচ্ছে অপূর্ণ আছে। নিয়ম অনুসারে কিন্তু এটাই স্থিতিশীল হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে একটু ব্যতিক্রম। এর কারণ হচ্ছে দেখো যে যখন আমাদের এই যে কপার প্লাস অর্থাৎ কিউপ্রাস আয়নের ইলেকট্রনিকসে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই প্রোটন আছে হচ্ছে এই 29, আর ইলেকট্রন আছে একটি ইলেকট্রন অপসারণ হওয়ার পরে 28, আর এখানে আছে এই প্রোটন 29 আর ইলেকট্রন হচ্ছে আমাদের 27, যে কারণে যে এইখানে যে এই 29টি প্রোটন আছে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে 27টি ইলেকট্রনের আকর্ষণ কিন্তু এটার চাইতে এই কিউপ্রিক আয়নের ক্ষেত্রে বেশি হবে। এই জন্য এই কিউপ্রাস আয়নের চাইতে কিউপ্রিক আয়নের স্থিতিশীলতা তুলনামূলকভাবে বেশি। আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা দেখব অবস্থান্তর ধাতুর জটিল যৌগ গঠন করে কেন, সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এখানে লক্ষ্য করো যে সাধারণত অবস্থান্তর ধাতুর জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করার পিছনেও কিন্তু প্রধান কারণ হচ্ছে এই অপূর্ণ ডি অরবিটালের উপস্থিতি। কারণ হচ্ছে যে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের সাথে মুক্তজোড় ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে এই যে আয়ন সৃষ্টি হয় সেটার নামই হচ্ছে জটিল আয়ন, আর জটিল আয়ন বিশিষ্ট যে যৌগ সেটার নামই হচ্ছে জটিল যৌগ। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে জটিল আয়ন বা জটিল যৌগ গঠন করতে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে সেই সকল অণু বা আয়নকে বলা হয়ে থাকে লিগ্যান্ড। এখন এই লিগ্যান্ডগুলোকে আবার ইলেকট্রন দান করার ক্ষমতার উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। মনোডেন্টেড, ডাইডেন্টেড, ট্রাইডেন্টেড বা পলিডেন্টেড বলা হয়ে থাকে এটাকে। যারা অর্থাৎ সেই সকল লিগ্যান্ডকে মনোডেন্টেড লিগ্যান্ড বলা হয়ে থাকে যারা এক জোড়া ইলেকট্রন দান করে অবস্থান্তর ধাতুর আয়নের সাথে একটি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, এই সেগুলো হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড বা এগুলোকে বলা হয়ে থাকে একদন্তী লিগ্যান্ড। আর যে সকল লিগ্যান্ড দুই জোড়া ইলেকট্রন দান করে দুটি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের সাথে যুক্ত হয় সেগুলো হচ্ছে ডাইডেন্টেড লিগ্যান্ড। আর 3 বা তার অধিক যদি ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয় অবস্থান্তর ধাতু পরমাণু বা আয়নের সাথে, সেগুলোকে বলা হয়ে থাকে এই পলিডেন্টেড লিগ্যান্ড। এছাড়াও লিগ্যান্ডকে আরও দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড কিন্তু আরও দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু উদাহরণ এখানে লিখে রাখছি। উপরের লাইনটা যেটা এগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড অর্থাৎ দুর্বল লিগ্যান্ড, আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখন এই যে অবস্থান্তর ধাতুর পরমাণুর সাথে লিগ্যান্ডগুলো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যে জটিল আয়ন সৃষ্টি করে, সেই আয়ন সৃষ্টি হওয়ার পরে ওই অবস্থান্তর ধাতুর আয়নের সাথে এই লিগ্যান্ডগুলো এই যত সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়, সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সংখ্যাকে বলা হয়ে থাকে ওই ধাতব পরমাণু বা আয়নের সন্নিবেশ সংখ্যা। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এখানে আমরা ফেরাস আয়ন লিখছি, অর্থাৎ দুটি ইলেকট্রন অপসারিত হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এস অরবিটটা ফাঁকা হয়ে গিয়েছে, এবং এটাকেও আমরা বক্স পদ্ধতিতে উপস্থাপন করেছি। 6টি ইলেকট্রনের মধ্যে একটি জোড়া আর 4টি বেজোড় আছে, আর এখানে তো 2টা অরবিটাল ফাঁকা আছে। এরপরে এটা উদ্দীপিত অবস্থায়, অর্থাৎ উদ্দীপিত অবস্থায় যেটা দেখা যায় যে এখানে 3D অরবিটালের যে জোড় ইলেকট্রনগুলো ছিল সেগুলো বেজোড় হয়ে 2টি অরবিটাল ফাঁকা হয়ে গেছে, এবং এই ফাঁকা 2টি অরবিটাল এবং তার নিকটবর্তী একটি এস এবং 3টি পি, এই মোট হচ্ছে 6টি অরবিটালের মধ্যে সংকরণ হয়, এবং সেই সংকরণটা হচ্ছে D2sp3। এবং সংকরণ হওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছ যে 6টি আমার D2sp3 সংকুচিত অরবিটাল তৈরি হয়েছে। এই 6টি সংকুচিত অরবিটালে
এই 6টি লিগ্যান্ড 6 জোড়া অর্থাৎ প্রতিটি 1 জোড়া করে ইলেকট্রন দান করে প্রত্যেকে একটি করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে জটিল আয়ন সৃষ্টি করে। এখানে লক্ষ্য করো, আমি সেই আয়নটি লিখছি যে এই যে ফেরাস আয়নের মধ্যে যে সংকরণ হওয়ার পরে যে 6টি ফাঁকা অরবিটাল তৈরি হয়েছে, সেই 6টি ফাঁকা অরবিটালের সাথে এই যে সায়ানাইড লিগ্যান্ড প্রত্যেকে 1 জোড়া করে দান করে 6টি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েই কিন্তু হেক্সা সায়ানোফেরেট আয়ন গঠন করেছে। তাহলে এখানে এই যে ফেরাস আয়নের সাথে লক্ষ্য করো যে ফেরাস আয়নের সাথে দেখা যাচ্ছে যে 6টা লিগ্যান্ড 6 জোড়া ইলেকট্রন দান করেছে। দান করার কারণে কিন্তু 6টি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই জন্য এই ফেরাস আয়নের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। এখানে লক্ষ্য করো যে আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, অর্থাৎ যখন আয়নটা গঠিত হয়ে যাবে CN6 অর্থাৎ এখানে তখন হয়ে যাবে, এখানে তো 3টে আছে 3 জোড়া, আর এইখানে যে সংকুচিত যে 6টি অরবিটাল আছে লক্ষ্য করো এই 6টি অরবিটালে, অর্থাৎ এই 6টি অরবিটালকে D2sp3 সংকুচিত অরবিটাল, অর্থাৎ এই 6টি অরবিটালের মধ্যে প্রত্যেকটি লিগ্যান্ড 1 জোড়া করে ইলেকট্রন দান করে, অর্থাৎ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি এই সায়ানাইড লিগ্যান্ড 1 জোড়া করে ইলেকট্রন এই যে D2sp3 সংকর অরবিটালে দান করে 6টি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে হেক্সা সায়ানোফেরেট নামক জটিল আয়ন গঠন করেছে। আর এই জটিল আয়ন বিশিষ্ট যে যৌগ এটাকে বলা হয়ে থাকে জটিল যৌগ। তবে শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমাদের আজকের সর্বশেষ আলোচনা হচ্ছে যে অবস্থান্তর ধাতুসমূহ রঙিন যৌগ গঠন করে কেন। এখানে লক্ষ্য করো, আমি এই উদাহরণটাই এখানে আবার এই উদাহরণের আবার কি, অর্থাৎ ফেরাস আয়নের দেখতে পাচ্ছ যে এই যে এখানে এই জোড়া একটি জোর 4টি বেজোড়, আমি সেটাই কিন্তু এখানে উপস্থাপন করেছি। লক্ষ্য করে দেখো যে এই যে হেক্সা সায়ানোফেরেট আয়নটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অবস্থান্তর ধাতুসমূহ রঙিন আয়ন গঠন করে কেন। এর কারণ হচ্ছে যে অবস্থান্তর ধাতুর পরমাণুতে যে অপূর্ণ ডি অরবিটাল আছে, এই ডি অরবিটাল থাকার জন্যই কিন্তু এরা রঙিন যৌগ বা রঙিন আয়ন গঠন করে থাকে। এর কারণ হচ্ছে দেখো যে যখন অবস্থান্তর ধাতব পরমাণুটি পরমাণু বা আয়ন রূপে থাকে তখন সেখানে কিন্তু 5টি সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল থাকে, যেটাকে বলা হয়ে থাকে ডি জেনারেট অবস্থা বা সমশক্তি সম্পন্ন অবস্থা। এখন এই যে দেখতে পাচ্ছ যে সেই সমশক্তি সম্পন্ন অবস্থাটা আমি এখানে উপস্থাপন করেছি ওই ফেরাস আয়নের জন্য। এখন এই ফেরাস আয়নের সাথে এই যে দেখতে পাচ্ছ যে 6টি সায়ানাইড লিগ্যান্ড যুক্ত হয়ে কিন্তু হেক্সা সায়ানোফেরেট আয়ন গঠিত হয়েছে এবং এই আয়নটি হচ্ছে রঙিন। এখন যখন এই অবস্থান্তর ধাতুর ডি অরবিটালের সাথে লিগ্যান্ডের অরবিটালের ইলেকট্রন যখন বন্ধন গঠন করার উদ্দেশ্যে নিকটবর্তী হয় তখন ওই লিগ্যান্ডের অরবিটালের ইলেকট্রনের সাথে অবস্থান্তর ধাতুর ডি অরবিটালের মধ্যে বিকর্ষণের সৃষ্টি হয়। আর এই বিকর্ষণের কারণে এই ডি অরবিটাল 2টি ভাগে বিভক্ত হয়ে যায় এবং এইটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড যে মতবাদ আছে সেই মতবাদ অনুসারে কিন্তু এই বিভক্তিটি হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে যখন লিগ্যান্ডের অরবিটালের ইলেকট্রনগুলো এই ডি অরবিটালের নিকটবর্তী হয় বন্ধন গঠন করার উদ্দেশ্যে, তখন এই ডি অরবিটালের দেখা যায় যে গড় স্থিতিশক্তি বৃদ্ধি পায় এবং এখানে যে উপরেরটা স্থিতিশক্তি বৃদ্ধি পাওয়ার পরবর্তী অবস্থা দেখানো হয়েছে। এবং এই অবস্থায় লিগ্যান্ডের অরবিটালগুলো যখন এই ডি অরবিটালের নিকটবর্তী হয় তখন এদের মধ্যে বিকর্ষণের কারণে ডি অরবিটাল 2টা ভাগে বিভক্ত হয়ে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ যে অর্থাৎ এখানে এই
এই সামান্য ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী শক্তির পার্থক্যের কারণে কিন্তু এই দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়ে। উপরের ভাগে আছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এটাকে কিন্তু বলা হয়ে থাকে যে ইজি অরবিটাল সেট বলা হয়ে থাকে, যেটা উচ্চ শক্তির, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর নিম্ন শক্তির তিনটি অরবিটাল, সেটাকে প্রকাশ করা হয়ে থাকে T2G দিয়ে, এবং নিম্ন শক্তির তিনটি অরবিটাল হচ্ছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স। এবং এই অবস্থায় যে বিকর্ষণের কারণে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নে যে বেজোর ইলেকট্রনগুলো ছিল, সেই বেজোর ইলেকট্রনগুলো কিন্তু যুগলবন্দী হতে থাকে। এই যে দেখতে পাচ্ছ যে যুগলবন্দী হয়ে গেছে, এবং এখানে দুইটা অরবিটাল কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে। এখন এই যে দুই ধরনের অরবিটালের মধ্যে যে শক্তির পার্থক্য, এটাকে বলা হয়ে থাকে যে এই প্রভাবের কারণে এই ডি অরবিটাল দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, এটাকে বলা হয়ে থাকে ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এবং এই দুই ধরনের অরবিটালের মধ্যে যে শক্তির পার্থক্য, যেটা দেখতে পাচ্ছ যে ডেল ই, এটাকে বলা হয়ে থাকে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলা হয়ে থাকে। এখন এই শক্তিটা আবার নির্ভর করে লিগ্যান্ডের উপর। যদি আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, অর্থাৎ এই যে এখানে যে দেখতে পাচ্ছ আমি তিনটা লিগ্যান্ড উপস্থাপন করেছি, এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো যখন অবস্থান্তর ধাতুর ডি অরবিটালের নিকটবর্তী হবে, তখন তাদের মধ্যে বিকর্ষণটা হবে বেশি। আর বিকর্ষণ বেশি হলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের সাথে যুক্ত হয়ে যে জটিল আয়ন গঠন করবে, সেটার বর্ণ হবে এই গাঢ়। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড যুক্ত হয়, সেক্ষেত্রে বিকর্ষণের মাত্রা কম হবে। আর বিকর্ষণের মাত্রা কম হওয়ার কারণে ওই ধাতব আয়ন দ্বারা গঠিত জটিল আয়নের এই বর্ণ হবে হালকা। এখন বিষয়টি হচ্ছে যে এই যে দুই ধরনের অরবিটালের মধ্যে যে শক্তির পার্থক্য, এখন এই শক্তির পার্থক্যটি দৃশ্যমান আলোকের যে তরঙ্গদৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সেটাই কিন্তু শোষিত হবে। এবং আলোকের অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিটা দৃশ্যমান হবে, অর্থাৎ সেটা বিকিরণ হবে, দৃশ্যমান হবে। এবং অবস্থান্তর ধাতুর দ্বারা গঠিত যৌগের বর্ণ সেটাই অবস্থান্তর ধাতুর দ্বারা গঠিত যৌগের বর্ণ হবে। এখন এখানে লক্ষ্য করো যে সাধারণত হচ্ছে যে বর্ণটা শোষিত হয়, তার সম্পূরক বর্ণটা দৃশ্যমান হয়ে থাকে। যেমন যদি সবুজ বর্ণ শোষিত হয়, তাহলে তার সম্পূরক বর্ণটি হবে বেগুনি লাল হবে। যদি নীল বর্ণ শোষিত হয়, সেক্ষেত্রে সাধারণত কমলা বর্ণ ধারণ করে, এরকম হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের যে ডি অরবিটালের মধ্যে যখন বিভক্তিকরণ ঘটে, সেই বিভক্তি অবস্থায় দুই ধরনের অরবিটালের মধ্যে যে শক্তির পার্থক্য, সেই শক্তির পার্থক্য দৃশ্যমান আলোকের যে তরঙ্গদৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সেই আলোটাই শোষিত হবে, এবং আলোকের অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিটি দৃশ্যমান হবে, অর্থাৎ অবস্থান্তর ধাতুর আয়ন সেই বর্ণযুক্ত হবে। তাহলে তোমরা আমার মনে হয় যে বুঝতে পেরেছ যে কেন অবস্থান্তর ধাতু দ্বারা গঠিত যৌগসমূহ রঙিন হয়ে থাকে। আমি আমার আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। আমি আলোচনা শেষ করার আগে আরেকটি জিনিস আরেকবার স্মরণ করে দিতে চাই। তোমরা অবশ্যই মনে রাখবে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সাথে যখন অবস্থান্তর ধাতুর আয়নের অরবিটালের সাথে যখন বিকর্ষণ হয়, বিকর্ষণটা সর্বোচ্চ হওয়ার কারণে তার বর্ণ হবে গাঢ়। আর উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে যেহেতু বিকর্ষণটা কম হয়, এই জন্য বিকর্ষণ কম হলে আমাদের শক্তিও কম হয়, আর সেক্ষেত্রে ওই ধাতব আয়ন দ্বারা যে জটিল আয়নটি গঠিত হবে, তার বর্ণ হবে হালকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।